প্রথমেই একেবারে সংক্ষেপে আমরা একটু শেখার চেষ্টা করব। আমাদের সময় একেবারেই কম, আম, বুঝতেই পারছো। তবুও মোটামুটি কভার করার চেষ্টা করব, সবগুলা থিওরি কভার করার চেষ্টা করব। একটু তোমাদের মোটামুটি সবকিছু জানাই আছে, একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করছি। নদী নৌকা বিষয়ক সমস্যা বলি তো। নদী নৌকা বিষয়ক নদী নৌকা বিষয়ক সমস্যা বলি, দেখো খুবই সহজ, এগুলো খুবই সহজ। এগুলোতে একটা আমি যদি বেসিক ক্লাসটা ভালোভাবে বুঝি, এগুলো আমি পড়িয়েছি, আবারও একটু দেখাচ্ছি। তো আশা রাখছি যে এই ধরনের নদী নৌকা বিষয়ক যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে, যে কোনো ভাবে আসলেই তুমি কিন্তু সলভ করতে পারবা, যে কোনো ভাবে আসলেই কিন্তু তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখি আমরা। প্রথমে আমরা এরকম নদীর এই পারের প্রান্ত মনে করে এখানে, এই প্রান্তের মনে করে সরাসরি অপর প্রান্ত হচ্ছে এখানে, হ্যাঁ, সরাসরি অপরের প্রান্ত এখানে। তো এইটুক হচ্ছে নদীর প্রস্থ। তো নদীতে নৌকা যে কোনো দিকেই কিন্তু চালনা করা যেতে পারে। প্রথম অবস্থায় আমরা দেখলাম যে নৌকাটা যদি আমি এইভাবে রওনা দিই, নৌকাটা আমি এভাবে রওনা দিলাম, হ্যাঁ, এখানে যেই পৌঁছাবে, যদি নদীতে স্রোত না থাকে, তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে স্রোত না থাকলে, স্রোত না থাকলে তাহলে স্রোত না থাকলে কি হবে, যে বরাবর রওনা দিব সেই বরাবরই পৌঁছবো। দেখো আমি ও বিন্দু থেকে রওনা দিয়েছি, ও এ বরাবর, মনে করো ও এ বরাবর আমরা রওনা দিয়েছি, এ বিন্দুতে যেই পৌঁছাবে, এ বিন্দুতে যেই কিন্তু পৌঁছাবে। তো এটা যদি যদি এটা এই কোণটা যদি থেটা হয়, মনে করো এই কোণটা থেটা, স্রোত তো নাই এখানে, এখানে তো আর স্রোত নাই। তো এই দিকের সাথে আমরা যদি বলি এই দিকের সাথে থেটা ডিগ্রি কোণে রওনা দিয়েছে বা আলফা ডিগ্রি কোণে রওনা দিয়েছে, তাহলে কিন্তু সে, আমি যদি একটু আলফা নিই, এখানে আলফা নিচ্ছি, এইটা আমি আলফা নিচ্ছি একটু, কোনো সমস্যা না, যে কোনো সিম্বল দিয়ে তুমি প্রকাশ করতে পারো। নদীর প্রস্থ নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে এই বরাবর যখন রওনা দিয়েছে, দেখো খেয়াল করে এই বরাবর উপাংশ কত, এই বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে ভি কজ আলফা, আর এই বরাবর কত, ভি সাইন আলফা। একটু খেয়াল করবো, স্রোত নাই, ঠিক আছে? তো এই বরাবর আমি রওনা দিয়েছি, ভি বেগে নৌকাটা রওনা দিয়েছি, একেবারে যে বরাবর রওনা দিয়েছি সেই বরাবরই পৌঁছাবে। এইটা যদি আলফা কোণ হয়, এটাও কিন্তু আমার আলফা কোণ হবে, হ্যাঁ, যেহেতু একই অনুরূপ কোণ। তো এই বরাবর ভি কজ আলফা আমরা চাচ্ছি হচ্ছে নৌকা এ প্রান্ত থেকে ওই প্রান্তে পার করতে, ঠিক আছে? তো এই প্রান্ত থেকে নৌকাটা ওই প্রান্তে পার করবে কে, ভি সাইন আলফা এই উপাংশটি, ভি কজ আলফা এই উপাংশটি কিন্তু নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে, এই দিকে, এই বরাবর সামনের দিকে কিন্তু এটা এই বরাবরই নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তীর বরাবর কে নিয়ে যাবে বা নদী পার হতে সাহায্য করবে কোনটি, ভি সাইন আলফা উপাংশটি। তো আমরা এখানে একটা জিনিস শিখে নিই, সকল ক্ষেত্রেই প্রযোজ্য সেটা, যে বরাবর আমি দূরত্ব নিব সে বরাবর আমার বেগ দরকার। যে বরাবর দূরত্ব যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, সেই বরাবর বেগ, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করব, যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ আমরা নিব, ওকে? তো এখন খেয়াল করো, দেখো যে আমি যদি বলি যে নদীর প্রস্থ হচ্ছে ডি মিটার বা ডি কিলোমিটার, যা বলো সমস্যা নাই, পরে আমরা প্রতি কি বলে এককগুলো নিয়ে আমরা পরে কথা বলছি, ঠিক আছে? তো এখন তো আমাদের সূত্র কি, এস ইজিক্যাল টু ভিটি সূত্র, এস ইজিক্যাল টু ভিটি। তো আমরা এখানে দেখো তো, যখন আমি নৌকা পার করছি এই পাশ থেকে ও পাশে, তো নদীর প্রস্থ কত বা দূরত্ব কত অতিক্রম করতে হবে, নদীর প্রস্থের সমান, এস এর জায়গায় ডি লিখলাম, যেহেতু এখানে ডি সিম্বল দ্বারা নদীর প্রস্থটাকে প্রকাশ করছি। যেহেতু নৌকা এপাশ থেকে যদি ওপাশে পার হতে চায়, তাহলে তাকে উল্লম্ব বরাবর এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করে। তাই আমরা দেখো তো, ভি এর জায়গায় এখন লিখবো ভি সাইন আলফা লিখবো, টি এর জায়গায় টি লিখলাম। এখান থেকে কিন্তু টি ইজ ইকাল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা পাচ্ছি, ওকে? ঠিক আছে? তখন মনে করেন না স্যার, আমার এই জিনিসটা জানা আছে, এভাবে আমি বের করতে চাচ্ছি না, অন্যভাবেও আমি বের করতে পারি কিনা। হ্যাঁ পারো,
তোমার মনে করো এই দূরত্ব জানা আছে, তোমার মনে করো এই দূরত্ব জানা আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারো। ঠিক আছে, আবার তুমি মনে করো না স্যার আমি হচ্ছে সময়ের সাপেক্ষে এই বরাবর ব্যবহার করতে পারি কিনা। হ্যাঁ, দেখো তুমি যদি এই বরাবর বেগটা নাও, খেয়াল করো, এই বরাবর যদি বেগটা নাও, যে আমি কলম যে বরাবর রওনা দিয়েছে, হ্যাঁ, যে বরাবর নদীটা পার হচ্ছে, নৌকা যে বরাবর নদী পার হচ্ছে, নৌকা কিন্তু এই বরাবর নদী পার হয় নাই, এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে বরাবর রওনা দিয়েছে, তাহলে এই বরাবরই কিন্তু পার হবে, সত্য নাই, যে বরাবর বেগ সেই বরাবর দূরত্ব কিন্তু। ঠিক আছে, তাই আমি বলি, যদি বলি ও এ সমান দূরত্ব কত, ও এ এই দূরত্বটা কত, আমরা কিন্তু পারবো, ও এ দূরত্বটা কিন্তু বের করতে পারবো। তো ও এ বরাবর বেগ কত, ভি, যে বার ও এ বরাবর বলতে আমি বুঝাচ্ছি যে বরাবর নৌকাটা পার হয়েছে, নৌকাটা নদী পার হয়েছে, ও এ বরাবরই তো পার হয়েছে, স্রোত নাই, তাই ও এ বরাবর রওনা দিয়ে ও এ বরাবরই পৌঁছাইছে। তাহলে আমার খেয়াল করে দেখো যে ও এ দূরত্ব সমান সমান হবে হচ্ছে ভি ইন্টু টি। এখানে যেহেতু ভি এর এই বরাবর এই বরাবর বেগ কি, এই বরাবর বেগ কত, ভি বেগ, যে বরাবর নৌকাটা পার হচ্ছে সেই বরাবর বেগ হচ্ছে ভি। কারণ এখানে এই ভি এর কিন্তু লব্ধি আর নেই। কেন লব্ধি না থাকার কারণ হচ্ছে এখানে তো একটাই শুধুমাত্র নৌকার বেগ, স্রোত তো নেই, তাহলে এই বেগটা কিন্তু আমার লব্ধি বেগ বলতে পারো, যা বেগ বলতে পারো, একটাই বেগ এখানে। ঠিক আছে, এখানে লব্ধি বলার প্রশ্নই ওঠে না। তাহলে এটা গেল হচ্ছে, তাহলে আমি যদি এই বরাবর আমি চিন্তা করি যে ও এ সমান দূরত্ব কত, তো ও এ সমান দূরত্ব লিখতে পারি আমরা ভি ইন্টু টি। এবার আবার বেগ কত, ভি, এখানে ভি, অন্য জায়গায় অন্য হলে অন্য লিখবো, ভি কে আমি ভি হিসেবে মনে রাখবো না, যে বরাবর যে বেগে নদীটা পার হচ্ছে, যে বেগে নদীটা পার হচ্ছে নৌকা সেই বেগ, এই বরাবর বেগ কত, ভি, কোনো পরিবর্তন নাই, বামেও যাবে না ডানেও যাবে না, স্রোত নাই, আর সময় তো সময়। ঠিক আছে, তো এই বরাবর ভিটি কিন্তু আমরা বের করতে পারবো। এখন যদি স্রোত থাকতো তাহলে কি করতাম, স্রোত থাকলে তো আর এই বরাবর নদীটা পার হতো না, তখন লব্ধি বেগে নদী পার হতো, তখন কি ভি বেগে নদী পার হতো না, তখন ভি বেগ আর ইউ বেগের একটা লব্ধি বেগ পাইতাম, ওই লব্ধি বেগে নদী পার হতো, তখন কিন্তু আমরা এখানে আর ভি টি লিখতাম না, তখন ওই লব্ধি বেগ ইন্টু টি লিখতাম। তা আসতেছি ওটাতে। তো এইটা খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা যেটা শিখলাম আমরা, এটা আবারও ওপাশে যে আমরা লিখবো স্রোত, এবার মনে করো আছে, স্রোত আছে, স্রোত আছে, স্রোত থাকলেও স্রোতের কোনো কাজ নাই নৌকা পার করার জন্য, স্রোতের কোনো কাজ কিন্তু নেই, স্রোতের একটা শুধু কাজ আছে, সেটা হচ্ছে কোথায় নৌকাটা পার হবে। ঠিক আছে, কোথায় নৌকাটা পার হবে। তাই মনে করি এবার আবার রওনা দিলাম, এই বরাবর রওনা দিচ্ছি, এই বরাবর এবার স্রোতের বেগ আমি ধরে নিলাম। ঠিক আছে, স্রোতের বেগ এই বরাবর ধরে নিলাম, এই বরাবর নৌকাটা রওনা দিচ্ছে। ওকে, তাহলে এখন দেখো তো এইটার রূপাংশ এই বরাবর কত, আমি যদি একটু দেখাই, এই যে এই বরাবর, এবার ডট ডট দিয়েছি, ও এ বরাবর রওনা দিয়েছে কিন্তু ওই বরাবর সে পৌঁছাবে না, এইটা যদি আলফা কোণ হয় এটাও কিন্তু আলফা কোণ, এই বরাবর রূপাংশ কত, আর এই বরাবর ভি কজ আলফা আর ভি সাইন আলফা। দেখো তো খেয়াল করে যে নদীটা যে পার হচ্ছে এই বরাবর, নদীটা যে হচ্ছে নদীটা যে পার হচ্ছে, নদী পার হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখো ভি কজ আলফা এই উপাংশটার কোনো কাজ নেই, আমরা কিন্তু এখন নদী পার হতে এসেছি, আমাদের টার্গেট হচ্ছে নদী পার হওয়া, সুতরাং ভি সাইন আলফা উপাংশটি দ্বারা, ভি সাইন আলফা উপাংশটি দ্বারা নদী পার হবে, নদী পার হবে, নৌকা কি হবে, নৌকা ভি সাইন আলফা উপাংশটি, ভি সাইন আলফা বলতে আমরা ভি সাইন আলফা বুঝবো, বিষয়টা এরকম না। ভি সাইন আলফার নাম কি, আসল নাম কি, আসল নাম হচ্ছে নৌকার বেগের প্রস্থ বরাবর উপাংশ, এটার নাম কি, নৌকার বেগের বা সাঁতারুর বেগের, নৌকার বেগের। তো এটা কেন লিখলাম, সবসময় তো আর ভি সাইন আলফা থাকবে না, মানে ভি দ্বারা প্রকাশ করা হবে না নৌকার বেগ, নৌকার বেগ তো ইউ দ্বারা প্রকাশ করা যেতে পারে বা উল্লেখ করে দেওয়া থাকতে পারে তোমার অঙ্কের মধ্যে। ঠিক আছে, তখন কি তুমি ভি সাইন আলফা লিখবে নাকি, তাহলে তো ভুল হয়ে যাবে। যদি আমার এখানে ওই স্রোতের বেগটা প্রকাশ করা থাকে ভি, তখন কি ভি সাইন আলফা লিখলে আর হবে না, আর হবে না। সুতরাং আমরা কিন্তু বুঝতে হবে যে ভি সাইন আলফা দ্বারা আমি কি বুঝাচ্ছি, সিম্বলিক অর্থে আমি ভি সাইন আলফা বলছি, মনে রাখছি বেসিক্যালি এটা নৌকার বেগের প্রস্থ বরাবর উপাংশ, প্রস্থ বরাবর উপাংশ বা হচ্ছে উল্লম্ব উপাংশ বলতে পারো তুমি, এই বরাবর উল্লম্ব উপাংশ। তো নদীর প্রস্থ কত, নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, ওকে, নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে ডি। তা এখন দেখো তো, যেহেতু আগের মতোই যে নদীরটা পার হবে নৌকার বেগের উল্লম্ব উপাংশ বা প্রস্থ বরাবর উপাংশ দ্বারা, ভি কজ আলফার কোনো ভূমিকা এখানে নেই বা ইউ এর কোনো ভূমিকা এখানে নেই।
ইউ দ্বারা কিন্তু নৌকা পার হবে না এই পাশ থেকে পাশে। ইউটা কি করবে, এই ইউটা হচ্ছে স্রোতটাকে এই এখানে পার হবে নাকি এই নৌকাটা এখানে পার হবে নাকি এখানে পার হবে, এইটা নির্ধারণ করবে। নৌকার বেগ, হ্যাঁ, সময়টা কতক্ষণ লাগবে এটা স্রোতের বেগের উপর নির্ভর করে না, স্রোতের বেগের উপর নির্ভর করবে না। দেখো তুমি যে নদী পার হতে সময়, নদী পার হতে সময় টি হলে, দেখো তো টি ইজ ইকাল টু, কি এস ইজ ইকাল টু ভিটি না, টি ইজ ইকাল টু কি ডি, টোটাল দূরত্ব কত ডি, ডিটা আমি কোন বরাবর নিলাম দেখো তো খেয়াল করে, উল্লম্ব বরাবর নিয়েছি, একেবারে উল্লম্ব দূরত্ব কিন্তু ডি নিয়েছি। তাহলে আমার বেগ কোনটা নিতে হবে, উল্লম্ব বরাবর বেগ নিতে হবে। আমরা আগে বলেছি যে বরাবর দূরত্ব নিব সে বরাবর বেগ নিব, আমি উল্লম্ব বরাবর দূরত্ব নিয়েছি, উল্লম্ব বরাবর কিন্তু বেগ নিব। উল্লম্ব বরাবর বেগ কত, ভি সাইন আলফা। তাহলে এখন খেয়াল করো এখানে স্রোত ছিল কিন্তু আগেরটাতে কিন্তু স্রোত ছিল না, দেখো এখানেও ডি সাইন আলফা, এখানেও ডি সাইন আলফা। সুতরাং আমরা একটা কমেন্ট কিন্তু করতেই পারি যে নদীতে স্রোত থাকুক অথবা না থাকুক, এখানে কিন্তু কোনো শর্ত আরোপ করি নাই আমি, এখানে কোনো শর্ত কিন্তু আরোপ করি নাই যে এই বরাবর রওনা দিতে হবে, ওই বরাবর রওনা দিতে হবে, এখানে পার হতে হবে বা ওখানে পার হতে হবে, কোনো ধরনের কিন্তু শর্ত আমরা আরোপ এখানে করি নাই, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে স্রোত থাকুক অথবা না থাকুক, স্রোত থাকুক নদীতে অথবা না থাকুক, এই সূত্রটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। এটা তোমার মন চাইলে ব্যবহার করো বা অন্য সূত্র এটার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতেই পারে, ঠিক আছে, কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটা ব্যবহার করতে পারবো আমি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না যে না এই ক্ষেত্রে প্রযোজ্য নাকি এই ক্ষেত্রে প্রযোজ্য না, এই টেনশনটা কিন্তু আমাদের থাকবে না যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি। সকল ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারবো, যদি আমার দরকার হয় আমি সকল ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে পারছি কিন্তু, ঠিক আছে, এটা গেল আমাদের। তাহলে এখান থেকে আমরা নদী পার হওয়ার বিষয়টা শিখলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে নদী কোথায় পার হবে, এই বিন্দুতে পার হবে, এই বিন্দুতে নাকি এই বিন্দুতে, এটা আমি পরের পেজে যাচ্ছি, ঠিক আছে, কোন বিন্দুতে নদীটা পার হবে, যে কোনো বরাবর কিন্তু আমি রওনা দিচ্ছি, আমি কিন্তু এখনো কোনো শর্ত আরোপ করি নাই, শর্ত আরোপ করছি একটু পরে, ঠিক আছে। তো এই বরাবর নদীতে আমি পার হলাম, রওনা দিয়েছি, দেখো আমি ডট ডট দিলাম, এই বরাবর আমি রওনা দিয়েছি, এই বরাবর রওনা দিয়েছি, বুঝতেই পারছো যেহেতু নদীতে স্রোত আছে, যেহেতু নদীতে স্রোত আছে, সুতরাং আলফা কোণে রওনা দিয়েছে ও বিন্দু হতে এ বরাবর, ও এ বরাবর রওনা দেওয়া হয়েছে, হ্যাঁ, নৌকা নিয়ে একজন মাঝি মনে করো ও এ বরাবর রওনা দিয়েছে। তো এখন স্রোতের কারণে কিন্তু এ তে পৌঁছাবে না, তো কোথায় পৌঁছাবে, ধরে নাও এখানে পৌঁছালো, আসা যেখানে পৌঁছাইছে বি বিন্দুতে এসে পৌঁছালো, এই বি বিন্দুতে এসে পৌঁছালো, ঠিক আছে, বি বিন্দুতে এসে পৌঁছালো। তো দেখো তার মানে কি সে এই বরাবর কিন্তু যাচ্ছে, এই যে এই বরাবর যাচ্ছে, এই যে এই বরাবর যাচ্ছে, তাহলে এই বেগটার নাম হচ্ছে লব্ধি বেগ, এই বেগটার নাম কিন্তু লব্ধি বেগ, খেয়াল করে দেখো এই বেগটার নাম কিন্তু হচ্ছে লব্ধি বেগ। ভি বরাবর রওনা দিয়েছে, ভি বেগে রওনা দিয়েছিলাম ও এ বরাবর, স্রোতের বেগ এই বরাবর, নৌকার বেগ হচ্ছে এই বরাবর। তো হ্যালো, হ্যাঁ, না ইয়া গেছে তো, করে দিছে তো এটা, কিসের, দেখো যে এই বরাবর আমি স্রোত আছে, এই বরাবর নৌকার বেগ আছে, ওই তোমরা না বের করো নাই বললো, তো তোমার না কতক্ষণ আগে বলছি যে এখন একটু করে দাও। একটু খেয়াল করো যে আলফা কোণে কিন্তু রওনা দিয়েছে, এটা আলফা কোণ, পুরাটা কিন্তু আলফা কোণ, ঠিক আছে। তাহলে এখন কিন্তু সে এই বরাবরও যাবে না, আবার সে কিন্তু এই বরাবরও যাবে না, একটা লব্ধি বেগে যাবে, সেই লব্ধি বেগটার নাম দিয়েছি আমরা ডব্লু। তাহলে এখন আমরা দুইটা জিনিস একটু বের করে ফেলবো, ওকে, যে নদীর সরাসরি অপর প্রান্ত, দেখো তো যাত্রা বিন্দু থেকে সরাসরি অপর প্রান্ত, মনে করে এটা যাত্রা বিন্দু থেকে সরাসরি অপর প্রান্ত,
এটার নাম দাও হচ্ছে এ দাও, এটা মনে করো এ প্রাইম, ঠিক আছে। ও এ প্রাইম বরাবর রওনা দিয়েছিল, বি প্রাইম বি বিন্দুতে পৌঁছাইছে। আর ও এটা হচ্ছে সরাসরি অপর প্রান্ত, এটা হচ্ছে যাত্রা বিন্দু থেকে সরাসরি অপর প্রান্ত। আর নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি, ঠিক আছে, সরাসরি অপর প্রান্ত। তো এখন খেয়াল করো যে আমরা এই এ বি বের করতে চাচ্ছি, মানে সরাসরি যাত্রা বিন্দু থেকে সরাসরি অপরের প্রান্ত, যাত্রা বিন্দু থেকে সরাসরি অপর প্রান্ত, যাত্রা বিন্দুর সরাসরি অপরের প্রান্ত হচ্ছে সরাসরি অপর প্রান্ত, ঠিক আছে। সরাসরি বলতে কিন্তু এই বিন্দু, যে ও থেকে লম্ব দূরত্ব, লম্ব বরাবর যে এটা এই বিন্দুটা, এখান থেকে অনুভূমিক দূরত্ব যেটা বের করে চাচ্ছি। নৌকা কিন্তু এ বিন্দুতে এ প্রাইম বিন্দুতে পৌঁছাবে না, নৌকা পৌঁছাবে কোথায়, বি বিন্দুতে। কারণ কি, নদীতে স্রোত আছে, যে বারবার রওনা দিব সেই বারবার পৌঁছাবে না, অন্য কোনো জায়গায় পৌঁছাবে। সেই অন্য কোনো জায়গাটার অনুভূমিক দূরত্ব বের করছি, যাত্রা বিন্দু অপর প্রান্ত থেকে, হ্যাঁ তীর বরাবর যদি বলো, এটাকে তীর বরাবর বলে অনেক সময়, যে তীর বরাবর অপর প্রান্ত থেকে তীর, এই যে তীর, এটা তো নদীর তীর, এটা তীর বরাবর এ বিন্দু থেকে তীর বরাবর বলা হয় এবি, এ বি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এটা এ বিটা আসলে কি, তীর বরাবর অপর প্রান্ত, যাত্রা বিন্দুর অপর প্রান্ত হতে তীর বরাবর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অথবা অপর প্রান্ত হতে সরাসরি অপর প্রান্তের বিন্দু হতে, হ্যাঁ, অনুভূমিক বরাবর দূরত্ব, ঠিক আছে। এবি ইজিক্যাল, তাহলে দেখো তো আমাদের সূত্র কি, যে বরাবর আমি দূরত্ব বের করব সেই বরাবরই আমার বেগ নিতে হবে। তাহলে এই বরাবর বেগটা একটু খেয়াল করো, এই বরাবর বেগ দুইটা, এই বরাবর এই যে একটা বেগ, এই সরি এটা না, এই বরাবর দুটা বেগ, এই যেখানে আমি দেখাইছি যদিও অলরেডি, এই যে এখানে দেখাচ্ছি যে ভি কজ আলফা আর হচ্ছে এই বরাবর ইউ আছে, এই বরাবর কিন্তু শুধুমাত্র ভি কজ আলফা বেগ নাই। তা আগে কিন্তু যখন আমি নদী পার হলাম এপাশ থেকে ওপাশে, তখন কিন্তু শুধুমাত্র ভি সাইন আলফা নিয়েছিলাম, কারণ আমার এই বরাবর বেগের রূপাংশ ছিল হচ্ছে ভি সাইন আলফা, আর স্রোতের বেগের রূপাংশ কত ছিল, 0। কারণ স্রোতের বেগের সাথে উল্লম্ব বরাবর যে কোণটা, দেখো আমি যে কলমটা দিয়েছি, স্রোতের বেগের সাথে কোণ 90 ডিগ্রি, তার মানে স্রোতের বেগের উল্লম্ব বরাবর রূপাংশ হচ্ছে 0। আমরা জানা আছে যে 90 ডিগ্রি কোন উপাংশ সবসময় 0 হয়, ঠিক আছে। তাহলে স্রোতের বেগের কোন উপাংশ নদীটা পার হতে কিন্তু সাহায্য করছে না, এই পাশ থেকে ওপাশে কোনো সাহায্য করছে না, শুধুমাত্র ওই ভি সাইন আলফাটা সাহায্য করছে। এই যে এইটা, এটার নাম হচ্ছে ভি সাইন আলফা, আর এটা হচ্ছে ভি কজ আলফা। এই ভি কজ আলফা বেগটি এই বরাবর স্রোতের দিকে, হ্যাঁ স্রোতের দিকে, এটা কিন্তু না, এটা এটা লব্ধি বেগ। আর ইউ আর ভি কজ আলফা এই দুইটা বেগ একই দিকে, এই দিকে, যে বরাবর আমি দূরত্বটা বের করে চাচ্ছি, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। আর সময় তো একই, সময় তো লেগেছে মনে করো টি। এখান থেকে আমরা কিন্তু ইউ ভি কজ আলফা, তোমরা এই অঙ্কগুলো যখন করবা তখন অবশ্যই কিন্তু চিত্রগুলো দেখায় দিবা, চিত্র না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। কারণ তুমি আলফা নিচ্ছ, কোনগুলা নিবা না তুমি, দেখাবা না, এই যে ভি উই ভি কজ আলফা দেখালা, আলফাটা কোনটা, কেনই তুমি হচ্ছে ভি কজ আলফা নিলা, এই চিত্রটা না দেখালে কিন্তু নাম্বার কাটা যাবে। হ্যাঁ, অনেক নাম্বার কাটা যেতে পারে, 4-এর মধ্যে দুই জব দুই দুই কাটা যেতে পারে, হ্যাঁ। এবং আরো একটা জিনিস, যে ভুলও হতে পারে, ভুলও হতে পারে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে এই বরাবর দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ও বি দূরত্ব বের করে চাই, ও বি এর দূরত্ব, ও বি এর দূরত্ব বের করার জন্য আমার দুইটা পদ্ধতি আছে, দুইটা মানে বিভিন্ন ভাবে বের করি, দুইটা বলবো না, অনেকগুলা পদ্ধতি আছে। তার মধ্যে হচ্ছে দেখো, এ বি যদি বের করো আর এই নদীর প্রস্থ যদি জানা আছে, তাহলে আমরা কিন্তু ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ও বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, যে ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এক নাম্বার পদ্ধতি। এখান থেকে আমি ও বি বের করে নিলাম, এখান থেকে আমরা ও বি বের করে নিলাম, যে যে বরাবর নৌকাটা পার হচ্ছে সেই বরাবর, বা নৌকাটা টোটাল কত দূরত্ব অতিক্রম করেছিল, নৌকাটা টোটাল বা মোট কত দূরত্ব অতিক্রম করে পার হয়েছিল, ও বি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছিল, ঠিক আছে। রুট ওভার অফ ও বি ও স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, এটা একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি খেয়াল করো তো, যে আমি বলেছিলাম এই বরাবর বেগ, আমি ও বি এর দূরত্ব চাচ্ছি, তাহলে এই বরাবর বেগের নাম কি, ও বি ইজিক্যাল লিখতে পারি ডব্লিউ ইন্টু টি, যে বরাবর বেগ সেই বরাবর কিন্তু আমি দূরত্ব। তো এই বরাবর ও বি বরাবর বেগ কত, ডব্লিউ লব্ধি বেগ, তা লব্ধি বেগ তখন আবার বের করে নিতে হচ্ছে কিন্তু, লব্ধি বেগ ইন্টু টি, টি মানে তো ডি তো অলরেডি বের করেছি আমরা, ডব্লিউ তে বের করবো, তো টি এর মান হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। আলফাটা কি, আলফাটা কিন্তু দেখো বারবার কিন্তু আলফার কথা বলি নাই, বারবার কিন্তু আলফা বলে যাচ্ছি। আলফাটা হচ্ছে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, আলফাটা হলো স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। যে দুইটা ভেক্টরের আমরা লব্ধি বের করছি সেই দুইটা ভেক্টরের
মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এইটুকু আমার গেল, এই বি বরাবর দূরত্ব, ও বি বরাবর দূরত্ব, আর হচ্ছে এখানে হচ্ছে সময় বের করা ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। আবার লব্ধি বেগ জানা থাকলে কিন্তু এখান থেকে আমি টি বের করে নিতে পারি, টি ইজ ইকুয়াল টু ও বি। এই ওবি এটা সাধারণত জানা থাকে না, ও বি দূরত্বটা সাধারণত জানা থাকে না, যদি দরকার হয় অঙ্কের মধ্যে তোমরা বের করে নিতে পারো। বিষয়টা বুঝলা, যে বরাবর দূরত্ব সে বরাবর বেগ, একটা কথাই তো এখানে। এতক্ষণ যা কিছু পড়লাম আমরা সকল ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এগুলো। এবার শর্ততে আসো, শর্ত 1। এবার আমরা শর্তযুক্ত ভাবে নদী পার হবো। তুমি কিন্তু এখন এতক্ষণ পর্যন্ত নদীটা পার হলাম আমরা, যে কোনো বিন্দুতে নদী পার হচ্ছি, যে কোনো দিক বরাবর কিন্তু রওনা দিয়েছি, এবং যে কোনো বিন্দুতে কিন্তু নদী পার হচ্ছি। এ বরাবর রওনা দিয়ে এ বরাবর পার হচ্ছি, অথবা অন্য বরাবরও পার হচ্ছি। দুইটা শর্ত, একটা হচ্ছে কম সময়, একটা হচ্ছে কম দূরত্বে। প্রথমে আসো কম সময়ে নদী পার। শর্ত 1, কম সময়ে বা সর্বনিম্ন সময়ে, কম সময়ে নদী পারাপার। নদী কম সময় হচ্ছে নদী পারাপার, ঠিক আছে, কম সময়ে নদী পারাপার, কম সময় নদী পার হবে। মানে আমি নদী পার হতে চাচ্ছি, যে কোনো জায়গায় নদী পার হোক, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় নদী পার হতে পারে, কোনো সমস্যা নাই। এখানে পার হতে পারে, এখানে পার হতে পারে, এখানে পার হতে পারে, এখানে পার হতে পারে, যে কোনো জায়গায় পার হতে পারে। পার হওয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যে কোনো জায়গায় নদীটা পার হতে পারে নৌকা দ্বারা। হ্যাঁ, আমাদের মাথা ব্যথা হচ্ছে সময়টা কিন্তু কম লাগাইতে হবে, সবচাইতে কম সময়। নৌকার একটা বেগ আছে, মনে করে সেই বেগটা ফিক্সড। হ্যাঁ, ওই বেগের মাধ্যমে আমি, মানে আমার আমার নৌকার যে পরিমাণ বেগ আছে, সেই বেগের তো সর্বোচ্চ, সেই বেগটা সর্বোচ্চ পর্যায়ে আছে মনে করো। এই সর্বোচ্চ বেগ আমি, মানে বেগের পরিবর্তন করতে পারবো না আর, বা পারছি না, বা চাচ্ছি না, বেগের পরিবর্তন করতে চাচ্ছি না, সর্বোচ্চ বেগই মনে করে অ্যাপ্লাই করেছি। আমরা চাচ্ছি যে ওই বেগ দ্বারাই এমন ভাবে রওনা দিব যাতে করে সবচেয়ে কম সময় নদী পার হয়। বুঝতে পেরেছো? তো আমি যদি একটু জেনারেল লিখি একবারে, যে আমরা তো এইভাবে লিখলামই, যে এই বরাবর হচ্ছে আলফা, 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 আর এই বরাবর হচ্ছে ভি সাইন আলফা, তাই না? ভি সাইন আলফা, আগে বলেছি ভি সাইন আলফা হোক আর ইউ সাইন আলফা হোক, এটাকে নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই, কারণ আমার ভিও থাকতে পারে, ইউ থাকতে পারে। সিম্বল কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার না, যার কারণে আমরা কিন্তু এই সূত্রগুলো কখনোই মুখস্থ করতে যাব না। আমাদের সূত্র ব্যবহার করছি কি, আমরা সূত্র ব্যবহার করছি এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি এর জায়গায় কি আসবে সেটা আমরা দেখব, যে সিম্বল দেওয়া থাকবে সেই সিম্বলের দ্বারা আমরা ওই উপাংশটা বের করে নেব। ইউ থাকতে পারে, ভি থাকতে পারে, অন্য সিম্বলও থাকতে পারে। হ্যাঁ, ওকে, তো আমরা ইউ লিখলাম এখানে। তো আমাদের সূত্র কি, টি ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ভেরি সিম্পল। তো আমি চাচ্ছি হচ্ছে টি মিনিমাম করতে, টি এর মানটা সবচেয়ে কম করতে চাচ্ছি, ভি এর মানটা পরিবর্তন ছাড়াই। আমার নৌকার যে পরিমাণ বেগ আছে সেই বেগের মাধ্যমে আমি কি করতে চাচ্ছি, টি এর মানটা মিনিমাম করতে চাচ্ছি। তো মিনিমাম যদি করতে চাই, নদীর প্রস্থ তার পরিবর্তন করতে পারবো না, পারবো না। তো ভি এর মানটা পরিবর্তন করতে চাচ্ছি না, এখানে পরিবর্তন করার একটা জায়গা আছে আলফা, কারণ সাইন আলফার মানের উপর নির্ভর করছে সাইন আলফার মান। আলফার মান কম বেশির মাধ্যমে কিন্তু আমরা এখানে সাইন আলফার মানটা কম বেশি করতে পারছি। আর সাইন আলফার মানটা যদি কম বেশি হয়, তাহলে এখানে কিন্তু টি এর মানটা আমি কম বেশি করতে পারি। তো এখন টি এর মানটা যদি আমি সবচাইতে কম করতে চাই, তাহলে সাইন আলফার মানটা সবচেয়ে বেশি করতে হবে। আমাদের কমন সেন্স কি বলে, কোনো একটা জিনিসকে, কোনো একটা দূরত্বকে, এখানে দূরত্ব আছে, সবচেয়ে বড় সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের এই ভাগফলটা সবচেয়ে ছোট হবে। তাহলে সাইন আলফার সর্বোচ্চ মান কত, 1, তাহলে ডি ডিভাইড বাই ভি ইন্টু 1 লিখবো, ইজিক্যাল টু ডি ডিভাইড বাই ভি। আর যে বেগে রওনা দিয়েছে সেই বেগেই আমরা করতে চাচ্ছি, ওইভাবে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি দূরত্ব বা নদীর প্রস্থ ভাগ হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ কিন্তু এই ভি কিন্তু অবশ্যই নৌকার বেগ, কারণ আমরা নৌকার বেগের উপাংশ দিয়েই তো নদী পার হবে, স্রোতের বেগ কিন্তু না। ওকে, আমাদের হয়ে গেল। এখন যে হয়ে গেল বুঝলাম, খুবই সহজ। তো আমরা যদি অঙ্ক যখন করবো না, 2 মার্কের বা 4 মার্কের অঙ্ক পরীক্ষা আসে, তখন আমরা কিন্তু এটা একটু দেখাবো। ঠিক আছে, কিভাবে দেখাবো, যে দেখো আমরা কি বসালাম, সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 বসাইছি, অথবা আলফা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আমরা এখানে লিখে একটু দেখাবো, নি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইড ভি ইনটু কস সাইন ইনটু 90 ডিগ্রি দেখাবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের সেই প্রথম শর্ত, খুবই সহজ, যেটা আমরা পড়েছিলাম, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, আলফার মানটা 90 ডিগ্রি হলে আমরা দেখলাম। অর্থাৎ যদি আমি চিত্র আকারে দেখাই, অর্থাৎ এই বরাবর নৌকা রওনা দিতে হবে। তাহলে মানে আমরা শিখে গেলাম যে একটা নৌকা যদি স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দেয়, তাহলে ওই নৌকাটা
সবচেয়ে কম সময় নদী পার হবে এই বরাবর বি, একবারে লম্ব বরাবর, কিন্তু লম্ব বরাবর পার রওনা দিবে, কিন্তু এখানে কিন্তু পার হবে না, লম্ব বরাবর কিন্তু পার হবে না। স্রোতের বেগ টেনে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, যেখানে নিয়ে যাক না কেন। আমার তো টার্গেট তো কম সময় নদী পার হওয়া, এখানে যে বরাবরই পৌঁছক না কেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, এই শর্ত শেষ। শর্ত নম্বর 2, এইটুকাই পড়া রে বাবা, একেবারে সহজ নদী নৌকা। হ্যাঁ, একেবারে সহজ, একেবারে সহজ। শর্ত 2 বলছে যে সবচেয়ে, আমি শর্তযুক্ত নদী পার হচ্ছি, সবচেয়ে কম দূরত্বে নদী পারাবার, কম দূরত্বে নদী পারাবার, হ্যাঁ, কম দূরত্বে নদী পারাবার, কম দূরত্বে নদী পারাবার, কম দূরত্বে নদী পারাবার। তো কম দূরত্বে আমি নদী পার হব, সবচেয়ে কম দূরত্বে আমি নদী পার হতে চাচ্ছি, বেশি দূরত্ব না, কিন্তু কম দূরত্ব। সময় কত লাগলো এটা কিন্তু আমাদের এখন আর কনসার্ন করব না আমরা, সময় যা লাগে লাগুক, সময় যা লাগে। আমি চাচ্ছি এই বরাবর এখানে আমি এখান থেকে রওনা দিব, একেবারে আড়াআড়ি বিন্দুতে, সরাসরি অপর প্রান্তের বিন্দুতে আমি পার হতে যাচ্ছি। সরাসরি অপর প্রান্তের বিন্দু যদি হয় এরকম এই জায়গা, এখানে আমি নদী পার হবো, হ্যাঁ, এখানেই আমি নদী পার হবো। সরাসরি যদি প্রান্ত হয় বিন্দু এটা, এখানে আমি নদী পার হবো। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে এ হচ্ছে সরাসরি অপরের প্রান্ত, তার মানে আমি প্রস্থ বরাবর, এটাকে অনেক কথা বলা যায়, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর বা আড়াআড়ি, আড়াআড়ি, আড়াআড়ি বা সোজাসুজি, বা সোজাসুজি বলতে পারো, ঠিক আছে, বা কম দূরত্ব তো লিখেছি, আড়াআড়ি সোজাসুজি প্রস্থ বরাবর, ঠিক আছে, ন্যূনতম দূরত্ব বলতে পারো, বিভিন্ন ভাবে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা যে নদী পার হবো, এখন খেয়াল করে দেখো, নদী যে বরাবর পার হব, হ্যাঁ, তাহলে এই বরাবর পার হলে যেহেতু নদীতে স্রোত আছে, যেহেতু নদীতে স্রোত আছে, এই বরাবর মনে করে স্রোতটা ধরে নিলাম, হ্যাঁ, এই বরাবর স্রোতটা ধরে নিলাম, তাহলে এই বরাবর রওনা দেওয়া যাবে না, এই বরাবর রওনা দিলে কখনোই সে এই বিন্দুতে পৌঁছাবে না, এখানে পৌঁছাবে, কারণ স্রোত তো আছে, স্রোত টেনে নিয়ে এইরকম জায়গায় চলে যাবে। তাহলে আমরা কি করব, আমরা একটু বাঁকা করে রওনা দিব, এই যে বরাবর রওনা দিব, একটু বাঁকা করে বলছি, সোজাসুজি রওনা দেওয়া যাবে না, একটু বাঁকা করে রওনা দিতে হবে, হ্যাঁ। তো এই বাঁকা কোণের মান দিলাম হচ্ছে আলফা, বাঁকা কোণের নাম দিলাম হচ্ছে আলফা, টোটাল কোণের নাম দিলাম আলফা। মনে রাখবো, আমরা আবারও বলছি, আলফাটা কিন্তু স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ, বিভিন্ন ভাবে কিন্তু দেওয়া থাকতে পারে। দেখো, এই কোণটা দেওয়া থাকতে পারে, যেটা বললো যে এখানে নৌকার বেগ এই বরাবর, এটা স্রোতের বেগ, এই যে খেয়াল করে দেখো যে এই বরাবর রওনা দিয়েছে, তো এই কোণটার মান দেওয়া আছে, তো এই কোণটার মান যখন দেওয়া থাকবে, তখন কিন্তু ওইটা কিন্তু আলফা না, স্রোত তো এইদিকে। আমরা বলেছি কোন একটা ভেক্টর, দেখো খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু ছোট কথা কিন্তু গুরুত্বপূর্ণ, দুইটা ভেক্টরের মধ্যে যখন কোণ বের করব না, যে বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল বা কার্যশীল আছে, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যেতে হবে। তো দেখো, আমি যদি বলি এই কোণটা দেওয়া আছে, মনে করো ফর এক্সাম্পল, তো এখান থেকে তো স্রোতের বেগ তো এইদিকে বের হয়েছে, স্রোতের বেগ কিন্তু এইদিকে, এই যে দেখো, বুঝতেই পারছো, স্রোতের বেগ এইদিকে বের হয়েছে, নৌকার বেগ এইদিকে বের হয়েছে, এই যে কোণ, এই কোণটাই কিন্তু স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আমি বলতে পারছি। কিন্তু যখন আমার এই কোণটা দেওয়া থাকবে, তো এই বরাবর তো কোনো স্রোত ট্রোত নাই, তো এই কোণটাকে আমি স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ বলতে পারি? কোনোভাবেই না, স্রোতের বেগ এইদিকে বের হতে হবে, তো এই যে বের হয়ে গেছে এইদিকে, এই যে বের হয়ে গেছে এইদিকে, এই কোণটা হবে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। অনেক সময় এটা দেওয়া থাকে কিন্তু উল্টা করে, হ্যাঁ। আবারও দেখো, এইটাও দেওয়া থাকে অনেক সময় চালাকি করে, এই যে এইটুকা, এই যে আমি ডট ডট দিলাম, এই কোণটাও দেওয়া থাকে, দেখো খেয়াল করে, দেওয়া থাকে, বোর্ডের প্রশ্নে দেওয়া থাকে। এই কোণটা দেওয়া থাকলে দেখো, স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ হবে 90 যোগ এই কোণটা, 90 যোগ এই কোণটা, এই কোণটা তো কোনো স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ না, তাই না? এই বরাবর তো আর স্রোত যাচ্ছে না, এই বরাবর স্রোত যাচ্ছে না, এই বরাবর নৌকাও যাচ্ছে না। এবার খেয়াল করো, যে কোনো ভাবেই হোক না কেন, আমরা মনে রাখবো যে স্রোতের বেগ এবং নৌকার বেগ যে বিন্দুতে ক্রিয়াশীল আছে, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেলে যে কোণ উৎপন্ন করবে, সেইটাই হবে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা কিন্তু কমন সেন্স বেসিক ক্লাসে কিন্তু শিখে এসেছি, ওকে। বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে, কিন্তু এই কোণটাকে বলছি আমরা স্রোতের বেগের প্রতিকূলের সাথে কোণ। এই স্রোতের বেগ এইদিকে, অনুকূল এটা, আর এটা হচ্ছে প্রতিকূল, এটাকে বলি আমরা প্রতিকূল। এটা হচ্ছে স্রোতের বেগের, হ্যাঁ, আসে অনেক সময় যে একটা নৌকা স্রোতের বেগের প্রতিকূলের সঙ্গে 60 ডিগ্রি, স্রোতের বেগের প্রতিকূল, এই দিকটা, এই দিকটাকে আমরা বলছি স্রোতের বেগের তৃতীয় দিলাম, এই দিকটা হচ্ছে স্রোতের বেগের প্রতিকূল, ঠিক আছে, এটা অনুকূল। এইটা স্রোতের বেগের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ, তখন আমরা বুঝবো যে এই কোণটা 60 ডিগ্রি।
তাহলে এই কোণটা কত? 120 ডিগ্রি। আমরা নেব কোনটা? আলফা, 120 ডিগ্রি। কারণ আমার প্রতিকূলের সঙ্গে কোণ কিন্তু আমি নিব না আলফা। আলফা হচ্ছে স্রোতের বেগের দিক এবং নৌকার বেগের দিক। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? কম দূরত্বে, তো এই বরাবর রওনা দিলাম। কারণ আগে বুঝতে পারলে সোজাসুজি, তাহলে 90 ডিগ্রির চাইতে অবশ্যই বেশি ডিগ্রি কোণে রওনা দিতেই হবে। 90 চাইতে বেশি কোণে রওনা দিতে হবে, কিন্তু পৌঁছাবো কিন্তু 90 ডিগ্রি কোণ বরাবর। নৌকা কিন্তু যে বরাবরই তুমি রওনা দাও না কেন, তোমাকে পৌঁছাতে হবে কিন্তু এই বরাবর, একেবারে সরাসরি অপর প্রান্তে, সোজাসুজি। তার মানে লব্ধিটা কিন্তু, এই যে লব্ধি বেগটা স্রোতের বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। ঠিক আছে, লব্ধি অবশ্যই স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। লিখে নিই যে এক্ষেত্রে স্রোতের বেগের সাথে স্রোতের বেগের সাথে স্রোতের বেগের সাথে লব্ধি বেগের হ্যাঁ অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। থিটা ধরলাম, থিটা যেগুলো 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা যেহেতু ধরেছি স্রোতের বেগ এবং নৌকার বেগ, এটাকে আমরা ধরলাম হচ্ছে এটা। ঠিক আছে, ওকে ওকে। এখন খেয়াল করো যে যেহেতু লব্ধি বেগের দিক দেওয়া আছে, তো কত দিক দেওয়া আছে? স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি। আমরা জানি যার সঙ্গে তোমার কোণ করে লব্ধি, সেই বেগটা বা সেই ভেক্টরটা একা একা থাকে, ইউ প্লাস ভি সাইন আলফা। আলফার মান আমি জানি না, ভি কজ আলফা। tan 90 মান হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটিকে আমরা 1/0 আকারে লিখলাম, 1/0 আকারে লিখলাম ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তো ইউ প্লাস ভি একটু শিখে নিবো আমরা নৈর্ব্যক্তিকের জন্য, বা কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইড বাই ভি। ঠিক আছে, এখান থেকে আমি আলফার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে কত কোণে রওনা করতে হবে? আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। মনে রাখবো আমরা মাইনাস কিন্তু হবেই হবে, মাইনাস কিন্তু হবেই হবে, কারণ কজ ইনভার্স, কজ এই ইউ এর মানও নেগেটিভ না, ভি এর মানও কিন্তু নেগেটিভ না। মাইনাস কোণ না হলে কিন্তু আলফার মান 90 ডিগ্রির বেশি পাবো না আমরা। এখানে মাইনাস না হলে আমরা কিন্তু 90 ডিগ্রির বেশি পাবো না। আমাদের জানা আছে 90 ডিগ্রি পার হইলেই তবে কজ আলফার মানটা হবে নেগেটিভ। ওকে, তাহলে আমাদের আগেই কমন সেন্স থেকে আমরা বুঝতে পেরেছি, বেসিক থেকেই বুঝতে পেরেছি, রিয়েল লাইফ থেকেই বুঝতে পেরেছি যে 90 ডিগ্রির চাইতে বেশি কোণে রওনা দিতে হবে। বুঝতেই পারছি এখানে অঙ্ক যেটা আমরা গাণিতিক ক্যালকুলেশন গণিত বলছে যে না, আসলেই হচ্ছে 90 ডিগ্রির চাইতে বেশি কোণে রওনা দিতে হবে স্রোতের বেগের দিকের সাথে, কিন্তু স্রোতের বেগের দিকের সাথে। ওকে, একটু মনে রাখি এবার। তো ইউভি আগেই বলেছি সিম্বল, কোন সিম্বল কখন দেওয়া থাকে বলা তো যায় না। আমরা যে হিসাব নিকাশ করলাম, স্রোতের বেগটা ধরেছিলাম এটা, আর নৌকার বেগ ধরেছিলাম এটা ভি। স্রোতের বেগ যদি ইউ ধরি আর নৌকার বেগ যদি ভি ধরি, তাহলে দেখো তো উপরে কি আছে? স্রোতের বেগ, নিচে কি আছে? নৌকার বেগ। তাহলে আমরা বুঝতে পারছি উপরে থাকবে স্রোতের বেগ, নিচে থাকবে নৌকার বেগ, এবং অবশ্যই অবশ্যই নদী সরাসরি অপর প্রান্তে পার হওয়ার জন্য এই ভি এর মানটা ইউ এর চাইতে বেশি হতে হবে, অর্থাৎ নৌকার বেগটা বেশি হতেই হবে। নৌকার বেগ আমি যদি লিখে নিই একটু, নৌকার বেগ অবশ্যই, এটা আমাদের বেসিক নোট, অবশ্যই স্রোতের বেগের চাইতে বেশি হবে, স্রোতের বেগের চাইতে বেশি হবে, বেগের চাইতে বেশি হবে। দেখো এখন কিন্তু আমি শর্ত যুক্ত জিনিস পড়ছি, আগেই বলেছি আগের গুলাতে কিন্তু শর্ত। এখন প্রশ্ন, স্যার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ছোট করে, স্যার স্রোতের বেগ তো বেশি হতে হবে, নৌকার বেগ তো বেশি হতে হবে স্রোতের বেগের চাইতে, স্রোতের বেগ যদি কোনো কারণে কম হয়ে বেশি হয়ে যায় নৌকার বেগের, নদী কি পার হতে পারবে না? হ্যাঁ পার হতে পারবে, অবশ্যই পার হতে পারবে। হুম, কিন্তু সরাসরি অপর প্রান্ত যেতে পারবে না, মানে এই সরাসরি বা আড়াআড়ি ভাবে নদী পার হতে পারবে না। আড়াআড়ি ভাবে নদী পার হওয়ার জন্য অবশ্যই স্রোতের বেগের চাইতে নৌকার বেগ বেশি হতে হবে। স্রোতের বেগের চাইতে নৌকার বেগ যদি বেশি না হয়ে কম হয়, তবুও নদী পার হতে পারে, কিন্তু সরাসরি অপর প্রান্তে পার হবে না, হয়তোবা অন্য কোনো জায়গায় পার হবে, এখানে 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 বা অন্য কোনো জায়গায় পার হবে। ঠিক আছে, এটা গেল আমাদের। তো এখন আমি যদি লব্ধি বেগ বের করি, যে সরাসরি অপর প্রান্তে পার হলো, লব্ধি বেগটা কত বের হলো আমাদের? তো দেখো আমরা বুঝতে পারছি লব্ধি বেগ বের করার জন্য আমাদের আলফা লাগবে। তো ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। ঠিক আছে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফার জায়গায় বসা মাইনাস ইউ ডিভাইড বাই ভি। হিসাব নিকাশ করলে আমি পাচ্ছি ভি স্কয়ার ভাগ ইউ স্কয়ার। এটা হচ্ছে লব্ধি বেগের মান, লব্ধি বেগের
মান। তো লব্ধি বেগের মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে আমরা এটা 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 দিয়ে করতে পারি, এখানে আলফার মান বসা দিলাম, এটা একই জিনিসই পাবো। এটা নৈর্ব্যক্তিকের জন্য মনে রাখবো আমরা, নৈর্ব্যক্তিকের জন্য। থিওরি পড়লে তার এখানে আসা দরকার হচ্ছে না। এখানে ইউভি কজ আলফার মান বসা দিলেই তো আমি ডব্লিউর মানটা পেয়ে যাব। একটু মনে রাখি আবারও। তো ডাব্লিউ ইজ ইকুয়াল, দেখো খেয়াল করে, নৌকার বেগের উপর স্কয়ার, এবার কিন্তু স্পষ্ট হয়ে গেল। নৌকার বেগের উপর স্কয়ার বিয়োগ হচ্ছে স্রোতের বেগের উপর স্কয়ার, স্রোতের বেগ তার উপর স্কয়ার। স্পষ্ট কি হলো, যে নৌকার বেগ বেশি অবশ্যই হতে হবে, নৌকার বেগের চেয়ে বেশি না হলে আনডিফাইন্ড হয়ে যাবে। ছোট থেকে বড় যদি বাদ দাও তার রুট হয় না, কিন্তু নেগেটিভ চিহ্নের কিন্তু রুট হয় না। নেগেটিভ চিহ্নের রুট হয় না মানে আমি ভি এর মান যদি এখানে কম বসায়, ই এর মানটা বেশি বসায় দিই, ভেতরে একটা রুট নেগেটিভ চিহ্ন আসবে। নেগেটিভ চিহ্নের রুট হয় না, তার মানে কি? তার মানে হচ্ছে নেগেটিভ চিহ্নের রুট হয় না, তার মানে হচ্ছে সম্ভব না। আমরা বলেছি ফিজিক্স যখন আমরা স্টাডি করব, এক এক জায়গায় এক এক রকম মানে বোঝায় ইনফিনিটি, যে ইনফিনিটির মানে এক এক জায়গায় এক এক রকম। আনডিফাইন্ড কথার অর্থ এক এক জায়গায় এক এক রকম। এখানে ইউ এর মান বড় হলে ভি এর মান, এখানে আমি নেগেটিভ চিহ্ন পাবো ভেতরে, আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হবে। এই অসংজ্ঞায়িত দ্বারা বুঝবো আমরা দিস ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। অর্থাৎ স্রোতের বেগ যদি কোনো কারণে বেশি হয় নৌকার বেগের চাইতে, তাহলে কোনোভাবেই নৌকাকেও সরাসরি অপর প্রান্তে আমরা পৌঁছাতে পারবো না, ঠিক আছে। এবার দেখো আমাদের শর্ট নোট। শর্ট নোট হচ্ছে যদি আমাদের পরীক্ষায় আসে নৈর্ব্যক্তিক আকারে যে সরাসরি অপর প্রান্তে নদী পার হলো এত কোণে, তাহলে স্রোতের বেগ, নৌকার বেগ বা লব্ধি বেগ, যে কোনো দুটা দেওয়া থাকতে পারে, একটা বের করতে বলতে পারে, আমরা বের করবো লব্ধি বেগ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ নৌকার বেগের উপর স্কয়ার বিয়োগ স্রোতের বেগের উপর স্কয়ার। আমি কিন্তু সংখ্যা প্রতীকের জায়গায় কিন্তু কথাটা লিখে দিচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার তো ইউভি কখন কোন ভাবে দেওয়া থাকে তার তো ঠিক নাই। কখনো স্রোতের বেগ আকারে ইউ দেওয়া থাকতে পারে, কখনো নৌকার বেগ আকারে কিন্তু ইউ দেওয়া থাকতে পারে। সুতরাং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা গেল আমাদের এইটুকু কথা। নৌকার বেগ, স্রোতের বেগ এই পর্যন্তই। কোনোভাবেই তোমার আজকের এইটুকু ক্লাসের মাধ্যমেই তুমি আর নৌকার বেগ, নৌকা রিলেটেড ভুলবা না। তুমি একটু হয়তো বা একটু জটিল আকারে থাকতে পারে, একটু চিন্তা বেশি করতে হবে। তো এই এই চিন্তাটা যে বেশি করতে হবে এইটুকার মধ্যে চিন্তা করতে হবে, এর বাইরে চিন্তা করতে হবে না। এর বাইরে কিছু